আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 253 আসনে 11 দলীয় জোটের আসন বন্টন। জামায়াত 179, এনসিপি 30 ও খেলাফত মজলিস 20। শুক্রবার সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ। দেশে ফেরার পর এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার। আসিফ নজরুল, নতুন কোনো মামলা নয়। পোস্টাল ব্যালটের ভুলের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। সিইসির সাথে সালাউদ্দিন আহমেদের বৈঠক। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। এবং ক্রিকেটাররা খেলায় না ফেরায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা বিসিবির। অর্থ কমিটির চেয়ারম্যান থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে 300 সংসদীয় আসনের মধ্যে 253টি আসন বন্টন করা হয়েছে। এর মধ্যে জামায়াতের 179, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7, আমার বাংলাদেশ পার্টি 3, নিজামে ইসলামী পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 3টি দলের মধ্যে কার কতগুলো আসন দেওয়া হবে তা পরে জানানো হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা উপস্থিত না থাকলেও শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে তারা জানাবে। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, এলডিপি 7, খেলাফত মজলিস 10, নিজামে ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সঙ্গে ছিলেন। সাক্ষাতে ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে সৌজন্যমূলকভাবে প্রধান উপদেষ্টার সাথে তার এই সাক্ষাৎ। 25 ডিসেম্বর দেশে ফেরার পর এবারই প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার। একই সাথে এখন থেকে নতুন কোনো মামলা করাও যাবে না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে 2024 সালের গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, 5-7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16 ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ
1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহারে পদক্ষেপ নেবে সরকার। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না। একই সাথে আসিফ নজরুল আরও জানান, কোনো হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক না থেকে যদি ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থাকে তাহলে মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে পারবেন ভিকটিমের পরিবার। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের গুলিসহ বিভিন্ন সংঘাতে 1400 জন হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় অভ্যুত্থানকারীদের প্রতিরোধমূলক কার্যক্রমেও কিছু মৃত্যুর ঘটনা ঘটে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের ভুলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না। এছাড়া নির্বাচন কমিশনের গ্যাজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। এদিকে সকাল থেকে নির্বাচন কমিশনে চলছে 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থীদের সম অধিকার ও মব সন্ত্রাস রুখতে ইসির প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির প্রার্থীরা। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর এবারের আসর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিকেলে ক্রিকেটারদের অসন্তোষ ও দাবির প্রেক্ষিতে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক নাজমুল ইসলামকে। এরপরেও দাবি আদায়ে অনড় থাকেন ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে বিসিবিতে গিয়েও আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি বলেন, সীমা লঙ্ঘন করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। এমন পদক্ষেপ বাধ্য হয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে মিঠুন আরও বলেন, দাবিগুলো মেনে নিলেই খেলতে নামবেন ক্রিকেটাররা। তবে বিসিবির হুঁশিয়ারি উপেক্ষা করে খেলতে না নামায় বিপিএলের চলতি আসর স্থগিত করেছে বিসিবি। সবকিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, জিনিসটা আসলেই খুব দুঃখজনক এবং এটা নিয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি। আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর সড়ক অবরোধ করে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও মিরপুরের টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। যেহেতু এই সরকার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রস্তাব করছে, এই সরকার আমাদের অধ্যাদেশ দিতে হবে। অধ্যাদেশ দিবে 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 এভাবে বলতে বলতে ওরা আমাদের শুধু পিছিয়ে নিচ্ছে সময়টাকে। শুধুমাত্র অধ্যাদেশ জারির পরে এই আন্দোলন থেমে যাবে। আমরা শিক্ষা অর্জন করতে আসছি, আমরা তো অসম্মানিত হতে আসি না এত টাকা ভর্তি দিয়ে মেধা চর্চা করে। আমাদেরকে কেন এমন ভোগান্তি সহ্য হচ্ছে? 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ড ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি বলেন, ওই দিনই নির্বাচন হবে, এতে আওয়ামী লীগ না থাকলেও ভোট নিয়ে প্রশ্ন উঠবে না। উপদেষ্টা দাবি করেন, সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না। গণভোটে হার পক্ষে প্রচারণা দোষের কিছু নয়। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আসবে না এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে, সে তো ইলেকশন কমিশনকে বলবে। সুনির্দিষ্ট একটি দেশকে সুবিধা দিতে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026-2050 হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই মহাপরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায়, পরিকল্পনাটি বিগত আওয়ামী সরকারের চাইতেও দুর্বল। এ সময় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে এলএনজি ও কয়লা নির্ভর মহাপরিকল্পনা দ্রুত স্থগিতের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। অন্যান্য প্ল্যানগুলোতে যেভাবে রিনিউয়েবল এনার্জির ডেফিনেশনকে কিছুটা ডিস্টর্ট করার চেষ্টা করা হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। এলএনজি কে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2023 সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে খারাপ কিছু হয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন গাজীপুর 5 আসনের প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী AK-M ফজলুল হক মিলন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে চান তিনি। আর জামায়াতের প্রার্থী খায়রুল হাসান বলেন, ব্যালট বিপ্লবে তরুণ ভোটাররা নতুন ইতিহাস সৃষ্টি করবে 12 ফেব্রুয়ারি। প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। নুরু মিয়ার বয়স 81। 65 সাল থেকে ভোটার তিনি বলেন, ভোটের আগে সবাই বড় বড় আশ্বাস দেয়, নির্বাচিত হওয়ার পর সব ভুলে যায়। তার কাছ খাবার কিছু নেই আমার, তার সাথে চাই ভালো ব্যবহার, সতর্ক করতে হবে, ভালো ব্যবহার, সন্ত্রাসমুক্ত এলাকার মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সেটি আমাদের পাঠ। নুরু মিয়ার মতো প্রবীণ মানুষ যেরকম শান্তিপূর্ণ রাজনীতির চর্চা চান, একই রকম চাওয়া তরুণ ভোটারদেরও। মাদক মুক্ত, নেশা মুক্ত যাতে গড়ে তুলতে পারে, শিক্ষিত একটা সমাজ গড়ে তুলতে পারে, এই জন্য আমরা একটা আশাবাদ নিয়ে আছি, ভালো ব্যক্তিকে আমরা ভোট দিব। কালীগঞ্জ উপজেলার 3,33,000 ভোটার 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতিনিধি।
এর মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠী 16,000-এর মতো। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ধানের শীষের পক্ষে জোয়ার বইছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক চেষ্টা এবং ঐকান্তিক ভারসাম্য নিয়ে মানুষ যে অধীর আগ্রহে বসে আছে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। আমি আশা করি সেই সরকার যে হবে সেই সরকার হবে জনকল্যাণমুখী, জনদরদী। জামাতের প্রার্থী খায়রুল হাসান বলেন, শিল্প কারখানা গড়ে উঠলেও কালীগঞ্জের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড, আমরা আশা করছি যে সেটা যদি হয় স্বতঃস্ফূর্তভাবে জনগণ এবার তাদের পছন্দের ব্যক্তি এবং দলকে বেছে নেবে। আমি আশা করছি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে জনগণ ন্যায় ইনসাফের পক্ষে তাদের রায় দিবে। প্রার্থীদের সাথে নিয়মিত মত বিনিময় সভা করে আচরণবিধির ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কিশোর গ্যাং ও মাদক মুক্ত একটি কালীগঞ্জ গড়ে তুলতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। শিক্ষা ও চিকিৎসা সহ বেশ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত জামালপুর 2 আসনের ভোটাররা। নেই ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আবার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ময়মনসিংহ শহরে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে সেই কৃষিরও ন্যায্য দাম পান না কৃষকরা। যোগাযোগের বেহাল অবস্থা, তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান এখানকার ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 171 কিলোমিটার দূরে জামালপুরের ইসলামপুর উপজেলা। এই একটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর 2 আসন, যেখানে ভোটার প্রায় 2,82,000। ভোটাররা বলছেন, স্বাধীনতার 55 বছরে এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই, কিন্তু তারা এখানকার উন্নয়নে রাখেননি তেমন ভূমিকা। আঙ্গরে গ্রাম এলাকায় উন্নয়ন চাই, স্কুল কলেজ আছে, হিন্দার দরকার, পোলাহানের লেখাপড়া করার দরকার। চুরি চামারি এইগুলা ব্যবসা, মানে গরিবের রিজিক মাইরা নিজের আত্মসাৎ করে, এই ধরনের সমস্যা। আমাদের নির্বাচনে ভালো প্রার্থী আশা করি ইনশাল্লাহ। আমাদের গরিব দুঃখের পাশে দাঁড়াবে, রাস্তাঘাটে কাজবাজ করবে, দেশের উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাইতেছি। সৎ এবং যোগ্য প্রার্থী চাই, এটাই আমরা চাই। এই আসনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বিএনপির মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন। ধানের শীষের পক্ষে এখানে জোয়ার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তরুণ ভোটারদের আমার উপর আস্থা রয়ে গেছে, কাজে মানুষ আমার উপর অত্যন্ত বিশ্বাস রাখে, কাজে তার আশা করে যে আমার মতো মানুষ যদি সংসদে যায় তাহলে এই এলাকার সর্বপ্রকার সমস্যার সমাধান হবে। জামায়াত ইসলামীর হয়ে এখানে নির্বাচনে লড়ছেন মোহাম্মদ শামসুল হক। এই এলাকায় অতীতের নির্বাচনগুলোতে দলটির রেকর্ড ততটা ভালো না থাকলেও এবার দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন বেড়েছে বলে দাবি স্থানীয় নেতাদের। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। জনগণ আর দাসত্ব শৃঙ্খলা বন্ধে আবদ্ধ হতে চায় না। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের জামাত ইসলামী ইসলামপুর উপজেলার বিশ্বাস। ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি নয়, ইসলামপুরের উন্নয়নে যিনি সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বাসিন্দারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। বেগম খালেদা আপসহীন নেত্রী হিসেবে দেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর সদরে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এই সময় দুলু বলেন, বাংলাদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া যে কল্যাণ করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, বাংলাদেশের মানুষের জন্য যে কল্যাণ করে গিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি সংগ্রাম করেছেন। আপনারা জানেন, উনি কখনো আপোষ করে নাই। মৃত্যুর আগ পর্যন্ত উনি আপোষহীন নেত্রী হিসাবে তার জীবন এবং তার জীবনের শেষ অবস্থা পর্যন্ত আপোষহীন নেত্রী হিসাবে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে আমেরিকা। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এই প্রক্রিয়া শুরু হলো। এরই মধ্যে $50 কোটি মূল্যের জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এর আগে গত 4 জানুয়ারি কারাকাসে সেনা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়। এবার খেলার খবর। রিয়াল মাদ্রিদকে 3-2 ব্যবধানে পরাজিত করে স্মরণীয় এক জয় স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠল দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। নিজেদের মাঠে খেলার 42 মিনিটে সাভি ভিয়ার গোলে রিয়ালের বিপক্ষে লিড নেয় আলবাসেতে। তবে প্রথমার্ধের যোগে করা সময়ে রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। এরপর খেলার 82 মিনিটে বেতানকোরের গোলে আবারও এগিয়ে যায় আলবাসেতে। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ের প্রথম মিনিটে গঞ্জালো গার্সিয়া আবারও ম্যাচে সমতা ফেরান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেতানকোর গোল করে দলের স্মরণীয় জয় নিশ্চিত করেন। দুই দলের আগের 14 দেখায় 11টিতে জিতেছিল রিয়াল, 3টি ম্যাচ ড্র হয়েছিল। এতে পরাজয় দিয়েই অভিষেক হলো রিয়াল মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়ার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 253 আসনে 11 দলীয় জোটের আসন বন্টন, জামায়াত 179, এনসিপি 30 ও খেলাফত মজলিস 20। শুক্রবার সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ। দেশে ফেরার পর এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন, গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার, আসিফ নজরুল। নতুন কোনো মামলা নয়। পোস্টাল ব্যালটের ভুলের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। সিইসির সাথে সালাউদ্দিন আহমেদের বৈঠক। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। এবং ক্রিকেটাররা খেলায় না ফেরায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা বিসিবির। অর্থ কমিটির চেয়ারম্যান থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।